This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। এবার দেখাই আপনাদের ফের কীর্তিমান সিভিকের এক কুকীর্তির নজির। কনস্টেবলের উর্দি চুরি করে কসবায় দাদাগিরির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। পুলিশেরই জালে প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার। ছদ্মবেশ ধারণ এবং চুরির অভিযোগে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ব্যবহারের অভিযোগ জানিয়ে 100 ডায়াল করে অভিযোগ জানান একজন। সেই অভিযোগের ভিত্তিতেই ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, বারবার এত বিতর্ক, তাও কেন এত বেপরোয়া সিভিক ভলেন্টিয়ার? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সিভিককে নয়, জানায় পুলিশই। সিভিকের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টও। কিন্তু তারপরও কিভাবে নানা অপরাধে নাম জড়াচ্ছে এই সিভিক ভলেন্টিয়ারদের? সিভিকের দাদাগিরির জেরে অপমানে আত্মঘাতী পাঁশকুড়ার কিশোর। বারাসাত থেকে মালদা বারবার তোলাবাজির অভিযোগ সিভিকের বিরুদ্ধেই। সিভিক ভলেন্টিয়ারদের এমন বেপরোয়া মনোভাব কবে বদলাবে? 23 এপ্রিল মালদার ইংরেজ বাজারে বিক্ষোভ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে লাঠিচার্জ করে সিভিক ভলেন্টিয়ার। এই মুহূর্তে আপনাদের একসঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের রাজ্যের নানা প্রান্তে দাদাগিরির ছবি দেখাচ্ছি। দেখুন, কনস্টেবলের পোশাকে দাদাগিরি, সেই খবর এক্ষুনি জানালাম আপনাদের। পাঁশকুড়ার ছবি দেখাচ্ছি, সেখানে সিভিকের দাদাগিরি। ধূপগুড়ির ছবি দেখাচ্ছি, তোলাবাজি সিভিকের, সেই ছবি দেখুন। স্মৃতির ছবি দেখাচ্ছি আপনাদের, মনে আছে তিলোত্তম আন্দোলনের সময় সিভিক মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে। এর পাশাপাশি আরো ছবি দেখাচ্ছি আপনাদের সিভিক ভলেন্টিয়ারদের। রাজ্য জুড়ে দাদাগিরি, মালদার ছবি, বারাসাতের ছবি, দিকে দিকে সিভিক ভলেন্টিয়ারদের এই দাদাগিরি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাদের কার্য কতটা তারা কাজ করতে পারবে সীমাবদ্ধ করে দিয়েছে। তারপরে এদের দাদাগিরি কেন থামে না? কে ওর উত্তর দেবে? সব পেশার মধ্যেই কিছু ভালো থাকতে পারে, কেউ অন্যায় বিচ্ছিন্ন কাজ করেছে। তো এবার যদি কোনো সিভিক সে পুলিশের ইউনিফর্ম করে অন্যায় কাজ করেছে, তাকে অ্যারেস্ট করছে, তার এগেনস্টে ব্যবস্থা হবে। কোন পেশায় এই বিচ্যুতি ঘটেনি আমায় বলুন তো? তোলাবাজির ভাগ নিয়ে ভাইরাল অডিওকে ঘিরে বিতর্কে দুই তৃণমূল নেতা। তোলাবাজির ক্ষীর কে খাবে, তাই নিয়ে শঙ্কর রাউতের হুমকি তৃণমূল কর্মীকে। প্রমোটারের কাছে তোলার টাকা নিয়ে গন্ডগোল শঙ্কর এবং রাহুলের। অডিও সত্যতা স্বীকার করে শঙ্করের দাবি রাহুল তোলাবাজি করছেন। রাজনৈতিকভাবেই জবাব তৃণমূল নেতাকে পাল্টা আরেক তৃণমূল নেতা রাহুল জানার। তুমি রাহুল বলছো? হ্যাঁ। তুমি কি 13 নম্বরে কোনো কাজ বন্ধ করতে গেছিলে কাউন্সিলরের সাথে? না না। হ্যাঁ না। বলছি ভাই, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমি শঙ্কর রাউত বলছি, ঠিক আছে? হুম। তুমি যদি ভাবো তুমি পার্থদার সঙ্গে ছবি তুলে বিশাল বড় হিরো হয়ে গেছো, এটা তোমার ভুল ধারণা। আর 13 নম্বর ওয়ার্ডে কোনো কিছু করার আগে একটু আমার সঙ্গে কথা বলে নেবে। হ্যাঁ, কি করেছো না করেছো। উনি আমার মাসি হয়। শোনো না, উনি আমার মাসি হয়। এই শোনো, আরে উনি আমার মাসি হয় তো। তোমার বিশেষ বাড়িতে দেখাবে যেটা বলছি, শোনো এবার তোমাকে। কি বলো? হাড়গুড় ভেঙে দেবো, ঠিক আছে? বাড়াবাড়ি করবে তো? তুমি 13 নম্বরে বাড়ি করো না, তোমরা ক্রিম খাচ্ছ ওখানে মাসিকে না এ করে। তুই বুঝে কথা বল, ঠিক আছে? হ্যাঁ। কোথায় গিয়ে ক্রিম খাচ্ছে না খাচ্ছে তোর জানার দরকার নেই। কেন আমার মাসি, ঠিক আছে? মাসির ওয়ার্ড অন্য কেউ ক্রিম খাবে? কালকে ঢোক তুই ওখানে, ঢোক। সব দেখে নিচ্ছি আমি। তারপর আমি একে বলছি, ভাই তুমি তো এখানকার ছেলে না, আমার এখানকার ছেলে না, তো তুমি কেন আমার এখানে ঢুকেছো? তুমি কেন এখানে এসে এগুলো করছো? তুমি থাকো কর্পোরেশন, এটা বড় নগরে না, এখানে ক্রিম খেয়ে চলে যাচ্ছে। এই আমি এর কি মাসির হই, আমার মাসির এই হয় সেই হয়, ঠিক আছে? কাউন্সিলর মাসির নাম কি? হ্যাঁ, ডালিয়া মুখার্জি। আপনি কাউন্সিলরকে জিজ্ঞেস করুন যে আপনার কোনো এ হয়, এটা আপনার পরিচয় দিচ্ছে। 13 নম্বর ওয়ার্ডটা কারোর বাবার ওয়ার্ড না, কারোর পৈতৃক সম্পত্তি না। কেউ ওয়ার্ডে সারাদিন বলতে পারবে না কেউ এলাকায় ঢুকবে, কেউ এলাকায় ঢুকবে না। আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আমি যেতে পারি, যে কোনো প্রান্ততে আমি গিয়ে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আলাপ আলোচনা করতে পারি। কিন্তু উনি হুলিগানশিপ জারি করতে পারেন না। এটা কোথাও ওনার ভুল হয়েছে, মস্তিষ্ক ব্রেনে কোনো শর্টেজ ধরা পড়েছে বলে আমার মনে হয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উনি যে ভাষায় যেভাবে আমাকে আক্রমণ করেছেন, আগামী দিনে রাজনৈতিক গণতান্ত্রিক উপায় এর জবাব, উপযুক্ত জবাব ওনাকে আমি দেব। আমরা জাস্ট দেখেছি, বেরিয়ে চলে এসেছি। এটা নিয়ে তো
শঙ্কর রাউতের মাথা এত মানে জ্বলে উঠলো কেন আমি বুঝলাম না। কেন আমার ট্র্যাক রেকর্ড বর্ণগরের বুকে জেনে নেবেন, আমি তোলাবাজ কিনা। আমি 20 বছর ধরে রাজনীতি করছি, আমার ঘরের পয়সা খরচা করে আমি রাজনীতি করি। সুতরাং আমি তোলাবাজ কিনা, আর কে তোলাবাজ দুনিয়া বলবে, গোটা পড়ানো বলবে। সেটা আমি কিছুটা ইনসিকিউর ফেল করছিলাম। ও আমার তো সেরকম ভাবে আমাকে নিয়ে চলার কেউ নেই, কাউকে আমি বলেছিলাম রাহুল আয় একটু ওয়ার্ডটা ভিজিট করবো, একটু আমার সঙ্গে আয়। ওই আমার সঙ্গে ঘুরছিল। ইনসিকিউর ফিল করছিলেন কেন? ইনসিকিউর ফিল করছেন মানে বুঝতে পারলাম। ফিল তো করবোই, দেখছেন তো আপনি কিরকম ওপেনলি থ্রেট করছে। আমি দলের আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, এবার আমার উচ্চ নেতৃত্ব যেভাবে গাইড করবে, আমি কোনোদিন দলীয় শৃঙ্খল ভাঙিনি, এখনো ভাঙবো। পরে খবরে আসবো, পুকুর ভরাটের প্রতিবাদ করার প্রাক্তন কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ। মধ্যমগ্রাম পুরসভার 9 নম্বর ওয়ার্ডে একের পর এক পুকুর ভরাটের অভিযোগ শাসক ঘনিষ্ঠ প্রমোটারের বিরুদ্ধে। বর্তমান কাউন্সিলর সুমিতা ঘোষের বাড়ির কাছেই অবাধে চলছে পুকুর ভরাট। প্রতিবাদ করায় প্রাক্তন কাউন্সিলর সনদ বিশ্বাসকে হেনস্থা, এমনকি হুমকি দেওয়ার অভিযোগ কাউন্সিলর ঘনিষ্ঠ প্রমোটার সন্তোষ হালদার এবং তার ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত প্রমোটার এবং তার ছেলের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুকুর ভরাটের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মধ্যমগ্রাম পুরসভার প্রধান নিমাই ঘোষ। পুকুর ভরাটের অভিযোগ পেলে পদক্ষেপের আশ্বাস পুরসভার তরফে। এদের বক্তব্য আছে কেন আমি পুকুর ভরাটের বিরুদ্ধে বিরোধিতা করছি। পুকুর ভরাট করছে তার বিরোধিতা কেন আমি করছি, তার বিরুদ্ধে হচ্ছে এই তাদের সন্তোষ হালদার এবং রাজ হালদার তৃণমূল করে নেতৃত্ব। এরা তৃণমূলের মদতে তো হচ্ছে। এই যারা প্রমোটারি করছে তারা প্রত্যেকেই তৃণমূল করে, এবং এরা মধ্যমগ্রামে 250-র উপর পুকুর ভরাট করে ফেলেছে, 250-র উপরে। এবং সেই পুকুরের মধ্যে বহুতল বিল্ডিং, 10 তলা 11 তলা 5 তলা 6 তলা বিল্ডিং। আমরা ডিএম থেকে এডিএম থেকে বিএলআরও থেকে মধ্যম পুরসভা থেকে আমাদের এক্সিকিউটিভ অফিসার মধ্যম থানা, এমনকি চিফ মিনিস্টার, তাকেও আমরা এই কপি করে বিভিন্ন এই মধ্যমগ্রাম পুকুরগুলি বেআইনি যে ভরাট করছে, এটা বেআইনি, পরিবেশকে ধ্বংস করছে, সর্বত্র জানিয়েছি, কিন্তু নির্বিকার। যিনি এই অভিযোগটা করেছেন এটা সঠিক নয়। কোনো পুকুর ভরাটে যদি কোনো অভিযোগ পৌরসভা জমা পড়ে থাকে, পৌরসভা তৎক্ষণাৎ ডিপার্টমেন্টাল মাধ্যম দিয়ে তদন্ত করা হয়। যদি এরকম কোনো পুকুর ভরাটের মাটি পড়ে থাকে, আমরা সেই ল্যান্ডলর্ডের নামে এফআইআর লঞ্চ করি। যদি কেউ অন্যায় করে থাকে, পুলিশ প্রশাসন আছে, তাদের কাছে যাবে। নীতি আয়োগের বৈঠকে কেন্দ্র রাজ্য সমন্বয়ের উপর জোর প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ফের কেন্দ্র সমন্বয়ের উপর জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী। 2047 সালে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রশাসনিক সব স্তরে কেন্দ্র এবং রাজ্যকে একযোগে কাজ করার ডাক দিলেন প্রধানমন্ত্রী। টিম ইন্ডিয়ার মতন কাজ করতে হবে। মানুষ যদি পরিবর্তন উপলব্ধি করতে পারে, তবেই উন্নয়নের লক্ষ্য পূরণ হবে, বললেন প্রধানমন্ত্রী মোদী। উন্নয়ন এবং কাজের ধারায় মহিলাদের আরও বেশি করে যুক্ত করার পক্ষেও সওয়াল করলেন মোদী। 2026 বিধানসভা ভোটের আগে দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিলেন না বাংলার মুখ্যমন্ত্রী। গরহাজির ছিলেন বিহার, কর্ণাটক, পুদুচ্চেরি, কেরলের মুখ্যমন্ত্রীও। তবে বৈঠকে না থাকলেও প্রতিনিধি পাঠিয়েছিলেন এই 4 রাজ্যের মুখ্যমন্ত্রী। গত বছর বৈঠক উপস্থিত থাকলেও মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন বাংলার বঞ্চনার কথা বলতে দেওয়া হয়নি তাকে। তিনি কথা বলতে শুরু করলে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে গরহাজির। এই প্রসঙ্গে কি বলছে রাজনৈতিক মহল, শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গ এমনিতেই পিছিয়ে পড়েছে। লক্ষ লক্ষ মাইগ্রেন্ট লেবার, অল্প বয়সী ছাত্রছাত্রীরা, তারা এ রাজ্যে পড়াশোনা করার ইচ্ছা নেই, ভিন রাজ্যে চলে যাচ্ছেন। এই রাজ্য থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে। রাজ্যের শ্রমিক পর্যন্ত আজকে অন্য রাজ্যে কাজের খোঁজে চলে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, তখন মুখ্যমন্ত্রীর এই নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকেই একটা
অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। দুর্নীতি আয়োগে মুখ্যমন্ত্রী আছেন, নীতি আয়োগে মুখ্যমন্ত্রী নেই। ওটা যদি দুর্নীতি আয়োগ হতো, মুখ্যমন্ত্রীর সবচেয়ে আগে গিয়ে বসে পড়তেন। মুখ্যমন্ত্রী তার নিজের মতন করে চলেন, কিন্তু নীতি আয়োগের আলোচনাটা, বা নীতি আয়োগটাও তো বেঠিক, আসলে প্ল্যানিং কমিশন, এই আলোচনাটাতে মুখ্যমন্ত্রী কোনো আগ্রহ নেই। রাজ্যের স্বার্থে তো উনি চলেন না। রাজ্যের স্বার্থে চললে শ্বেতপত্র প্রকাশ করে রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে উনি বলতে পারতেন। উনি রাজ্যের স্বার্থে চলেন না, উনি দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, কালীঘাটের স্বার্থে পরিচালিত হন বলে নীতি আয়োগের বৈঠকে উনি যাবেন না। যে নীতি আয়োগের কোনো ক্ষমতা নেই, যে নীতি আয়োগ দেশে সম্পদ বন্টন করতে পারে না, সেখানে গিয়েই বা কী লাভ? আর গতবার নীতি আয়োগের মিটিংয়ে মমতা বলার ঠিক আগে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা মমতা ব্যানার্জির শুধু অপমান নয়, এই রাজ্যের অপমান। তাহলে জাননি ভালোই করেছে। ফের চোখ রাঙাচ্ছে করোনা। 3 সপ্তাহের ব্যবধানে কলকাতায় ফের কোভিড পজিটিভ আরও একজন। আলিপুরের বেসরকারি হাসপাতালের পর এবার কাঁকুরগাছির নার্সিংহোমে এক প্রসূতির দেহে মিলল ভাইরাসের অস্তিত্ব। এর আগে মেয়ের প্রথম সপ্তাহে কোভিড আক্রান্ত এক মহিলা আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। যা সিঙ্গাপুর, হংকংয়ে দেখা গেছে যে তার সংক্রমণ করার ক্ষমতাও অনেকটা বেশি ওমিক্রনের মতন, কিন্তু মারণ ক্ষমতাটা আমরা যা দেখেছি যে যাদের ইমিউনো কম্প্রোমাইজ হোস্ট তাদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে। তো সাধারণ মানুষকে আমি এখনই আতঙ্কিত করব না যে এখনই বিরাট একখানা মানে মারণ বা ডেডলি ভাইরাস তার উৎপত্তি হয়েছে। আমার মনে হয় যে আমাদের কন্টিনিউয়াস সার্ভাইলেন্স মোডে থাকতে হবে এবং আগামী 7 দিনের মধ্যে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকার যদি একটা অ্যাডভাইজারি বের করেন, এটা একটা সঠিক সময় যেখানে পশ্চিমবঙ্গ সরকার একটা অ্যাডভাইজারি যদি বের করেন যে কোন কেসেস অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে আমাদের কোভিড টেস্টিং করতেই হবে, এটা যদি বাধ্যতামূলক করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে আমরা আরও কেস ডিটেকশন করতে পারবো। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।